আচ্ছা, নবম শ্রেণীর বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে উদ্ভিদ কলা। ওকে, ফার্স্টে আমরা এই শব্দটার কাছে চলে আসবো, কলা বা টিস্যু। এই কলা বা টিস্যু মানে হচ্ছে যখন একাধিক কোষ একত্রে একটা কাজ করবে। মানে কীরকম? ধরো অনেকজন ক্রিকেটার রয়েছেন, এরকম 11 জন ক্রিকেটার মিলে একটা টিম তৈরি হচ্ছে। এই পুরো টিমটা একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির আন্ডারে, মানে ধরো কেকেআরের আন্ডারে খেলছে। তার মানে তারা সবাই একসাথে একটা কাজ করছে। বোঝা গেল? সেই জিনিসটাকে আমরা কলা বলবো, যখন একাধিক কোষ একত্রে একটা টিমের মতো কাজ করে, একত্রে একটা নির্দিষ্ট কাজ করে, তাকে আমরা কলা বলবো। এবার আমরা জানি উন্নত উদ্ভিদ দেহ, উন্নত প্রাণী দেহ সব কিছু কোষ জড়ো হয়ে হয়ে অর্থাৎ কিনা কলা দিয়ে তৈরি হয়। এবার উদ্ভিদের কলা দুটো প্রকারের হয়, প্লান্ট টিস্যু দুই প্রকারের হবে, ভাজক কলা এবং স্থায়ী কলা। ওকে, তাহলে আমরা সেই বিষয়ে ডিটেলে চলে আসব। শোনো, এই সমস্ত ডিটেলিং পড়ার আগে 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 আমরা একটা ছোট্ট কাজ করব, একটা বেসিক জিনিস জেনে নেব। কি জিনিস? তা হলো, দেখো, উদ্ভিদের একটা কোষ জন্মালো। আমরা জানি উদ্ভিদ কোষের খুব স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তার কোষ প্রাচীর থাকে। এবার একটা গাছ সদ্য জন্মেছে। আচ্ছা, একটা কথা আগে ভেবে দেখো তো, কোষ প্রাচীর, যে কোষের কোষ প্রাচীর যত মোটা হবে, কোষ বিভাজন করা মানে কোষটাকে ভাগ করা তত কঠিন হবে, তাই না? পাঁচিল ভাগ করা তো সোজা ব্যাপার নয়। তাহলে কোষ প্রাচীর যত মোটা, কোষ বিভাজন তত কঠিন। এবার কোষ বিভাজন না হলে উদ্ভিদের তো বৃদ্ধি হবে না, নতুন অঙ্গ সৃষ্টি হবে না, মানে ডালপালা, ফুল ফল ইত্যাদি তৈরি হবে না। তাহলে ভেবে দেখো, উদ্ভিদের বৃদ্ধি ঘটানোর জন্য, ডালপালা ফুল ফল তৈরির জন্য কোষ বিভাজন দরকার। তাহলে যে কোষের কোষ বিভাজন দরকার, উদ্ভিদের যে জায়গাটায় কোষ বিভাজন দরকার সেই জায়গাটায় তাহলে কোষ প্রাচীর কোনোভাবেই মোটা হবে না। আবার যে জায়গাটায় কোষ বিভাজন অতটা দরকার নেই সেখানে কোষ প্রাচীর মোটা হবে। কোথায় বলো তো? গাছের ছালের জায়গাটায়, তাই না? সে গাছটাকে শক্ত করবে। গাছের গুঁড়ির একদম জায়গাটায়, তাহলে গাছের ছাল, গাছের গুঁড়ি, তারা কিন্তু দেখো তাদের কোষ বিভাজন দরকার নেই। তাদের যেটা দরকার সেটা হচ্ছে গাছকে দৃঢ়তা প্রদান করা দরকার। তাহলে সেখানে কোষ বিভাজনটা হবে না। অর্থাৎ কিনা উদ্ভিদের যেখানে কোষ বিভাজন দরকার সেখানে কোষ প্রাচীর পাতলা, যেখানে কোষ বিভাজন দরকার নেই সেখানে কোষ প্রাচীর মোটা। এবার আরেকটা গল্পে চলে আসি। দেখো, গাছের জন্ম হলো, একটা উদ্ভিদ জন্মালো, তখন জন্মের পর তার দারুণ বৃদ্ধি হবে। যদি খুব ভালো বৃদ্ধি হয় তাহলে তখন কোষ প্রাচীর কি হবে বলো তো? কোষ প্রাচীর পাতলা থাকবে, তাই না? এবার দেখো, বৃদ্ধি হয়ে গাছের ফুল ফল, ফুল একটু পরে হবে, গাছের ডাল তৈরি হচ্ছে, গাছের মূল তৈরি হচ্ছে, গাছের পাতা তৈরি হচ্ছে, পরবর্তীকালে গাছের ফুল তৈরি হবে, ফল তৈরি হবে, এটসেট্রা। এই সমস্ত কিছু তৈরির সময় দেখো, এই সমস্ত জিনিসকে যেমন দৃঢ়তা দিতে হবে তেমন তাকে কাজ করাতে হবে, কোষ বিভাজন হবে। তাহলে উদ্ভিদের কোষও আস্তে আস্তে দেখো, যে কোষটা প্রথমে বৃদ্ধি পাচ্ছিল, যার কোষ প্রাচীর পাতলা ছিল, যত তার বয়স বাড়বে, যত নানা জিনিস তৈরি হবে, তত কি হবে? তার কোষ বিভাজন করার ক্ষমতা কমে আসবে এবং কোষ প্রাচীর মোটা হবে। এই জিনিসটা মনে রাখবে সবসময়। হ্যাঁ, যত সময় বাড়ে, সময় যত বাড়ে, একটা উদ্ভিদ কোষের যত বয়স বাড়ে, তত কোষ বিভাজন করার ক্ষমতা কমতে থাকে, আর কোষ প্রাচীর তত গভীর তত কোষ আর কোষ প্রাচীর তত পুরু হতে থাকে, তত মোটা হতে থাকে। বোঝা গেছে বিষয়টা? তাহলে একটা জিনিস দেখো, যে কোষটা প্রথমে পাতলা কোষ প্রাচীর যুক্ত ছিল সেই কোষটা বৃদ্ধি পেত, যত বয়স বাড়ছে তত তার কোষ প্রাচীরটা মোটা হচ্ছে না, মোটা হতে হতে, এবং যত বয়স বাড়ছে ভেবে দেখো তার কোষ প্রাচীর যত মোটা হচ্ছে
তত তার ভেতরের বিভাজন করার ক্ষমতাটা কমতে থাকছে। কমতে কমতে এক সময় সে একদম একটা মোটা কোষপ্রাচীর যুক্ত কোষে পরিণত হবে এবং তার বিভাজন করার ক্ষমতা আগে যদি 100% থাকে সেটা কমে ধরে নাও 50% হয়ে, সেটা কমে 30% হয়ে আলটিমেটলি সেটা 0%-এ চলে আসবে। আর কোষ প্রাচীর আগে যদি 10% থেকে থাকে তাহলে সেটা বেড়ে 30 হয়ে, সেইটা বেড়ে 70 হয়ে, সেইটা আলটিমেটলি 100% কোষ প্রাচীর হয়ে যাবে। তাহলে যত বিভাজন করার ক্ষমতা কমবে তত কোষ প্রাচীর বাড়বে, তত তার দৃঢ়তা বাড়বে, কিন্তু নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা কমবে। এবং ভেবে দেখো, যত কোষ প্রাচীর শক্ত হচ্ছে, বিভাজন করার ক্ষমতা যত কমছে, তত ভ্যাকুওলের পরিমাণ বাড়ছে না? কোষটা তো ভেতরটা ফাঁকা হচ্ছে, তাহলে ভ্যাকুওলের পরিমাণটাও তত কিন্তু বাড়তে থাকবে। ওকে, এবং কোষ ক্রমশ, এই দেখো একটা জিনিস, এই কোষটা জীবিত না। যত দিন যাবে, যত গল্পটা এগোবে, কোষ প্রাচীর যত শক্ত হবে, বিভাজন করার ক্ষমতা যত কমবে, তত কোষটা ক্রমশ মৃত হতে থাকবে। আইডিয়া ক্লিয়ার হয়েছে? আর যেই মৃত হয়ে যাবে তখনই সে স্থায়ী হয়ে যাবে। উদ্ভিদ কিন্তু মৃত কোষ সাধারণত ফেলে না। সেই মৃত কোষ, যার কোষ প্রাচীর স্ট্রং, তাকে উদ্ভিদ ইটের মতো বা পাথরের মতো তার বডির স্ট্রাকচার তৈরিতে, গুঁড়ি তৈরিতে, ডাল তৈরিতে ব্যবহার করে। ওকে, হলে সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা এগোই। দেখো, যখন তাহলে উদ্ভিদের কোষটার কোষপ্রাচীর পাতলা, তখন তার নাম হবে ভাজক কলা। যখন কোষপ্রাচীর আস্তে আস্তে মোটা হচ্ছে, সেই অনুসারে তা আমরা কাদের পাবো? স্থায়ী কলাদের পাবো। স্থায়ী কলারা দুটো প্রকার, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। আমরা সরলদের গল্পে চলে আসি। তাই দেখো, একদম কোষপ্রাচীর মোটা হওয়ার স্টেপ অনুসারে পুরো গল্পটা হবে। যখন কোষপ্রাচীর ভাজক কলার চেয়ে হালকা মোটা, তার নাম প্যারেনকাইমা। আরও মোটা, তার নাম কোলেনকাইমা। আরও মোটা, তার নাম স্ক্লেরেনকাইমা। একইভাবে যখন কোষ বিভাজন করতে পারে, তার নাম ভাজক কলা। যখন বিভাজন করার ক্ষমতা বেশ কিছুটা কমে গেছে, তার নাম প্যারেনকাইমা। যখন বিভাজন করার ক্ষমতা নেই বলা যায়, তাকে বলে কোলেনকাইমা। আর যখন বিভাজন করার ক্ষমতা একদম নেই, তখন স্ক্লেরেনকাইমা। বোঝা গেছে? আর কোষ প্রাচীর ক্রমশ মোটা হচ্ছে, সহেলিকে চিনে রাখবে। হ্যাঁ, সহেলির গল্পটা কি শোনো। সহেলি, প্যারেনকাইমার কোষ প্রাচীর তৈরি হয় যা দিয়ে, সেটা হলো সেলুলোজ। স দিয়ে মনে থাকবে। তারপর কোলেনকাইমার কোষ প্রাচীর যেটা দিয়ে তৈরি হয়, তার প্রধান উপাদান হচ্ছে হেমিসেলুলোজ। হে, ওকে। আর স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীরের আসল কঠিন উপাদান হচ্ছে লিগনিন। তাহলে সহেলি মনে থাকবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন। ওকে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীরের প্রধান প্রধান উপাদান। আর জটিল স্থায়ী কলা দুটো প্রকারের, জাইলেম এবং ফ্লোয়েম। তাদের গল্পে আমরা আসবো। তাহলে আমরা দুটো জিনিস দেখে নিই ছোট করে। প্রথমে চলে আসবো উদ্ভিদ কোষের প্রকারভেদে। দেখো, এইটা তাহলে হচ্ছে গিয়ে একদম ভাজক কলার জায়গা, আমরা আরো আগে পেয়ে যাব। উদ্ভিদের এই ভেতরে যে সবুজ কোষগুলো, তারা হচ্ছে ভাজক কলা। তাদের কোষ প্রাচীর একটু মোটা হলে তৈরি হলো প্যারেনকাইমা, আরও মোটা হয়ে তৈরি হলো কোলেনকাইমা, আর দেখো সর্বোচ্চ মোটা হয়ে তৈরি হয়ে গেছে স্ক্লেরেনকাইমা। এইবার আমরা সেই বিষয়ে আরো গভীরে চলে আসি। দেখো, চলো ভাজক কলার কথায় আসি। ভাজক কলা তাহলে কি হবে? কোষ প্রাচীর হবে পাতলা। ভাজক কলা তাহলে কি হবে? কোষ প্রাচীর হবে পাতলা। প্যারেনকাইমার কোষ প্রাচীর এর চেয়ে একটু মোটা হবে এবং কি দিয়ে তৈরি হবে? সেলুলোজ দিয়ে, তাই না? কোলেনকাইমার কোষ প্রাচীর আরও মোটা হবে, কি দিয়ে তৈরি হবে? মেইনলি হেমিসেলুলোজ দিয়ে। স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর সবচেয়ে মোটা হবে এবং কি দিয়ে তৈরি হবে? লিগনিন দিয়ে তৈরি হবে। নেক্সট গল্পে চলে আসি, বিভাজন ক্ষমতা। ভাজক কলার বিভাজন ক্ষমতা 100%, খুব ভালো বিভাজন করতে পারে। প্যারেনকাইমা প্রায় পারে না। কোলেনকাইমা আরও কম পারে। কোলেনকাইমা একদম পারেই না ধরা যায়, আর স্ক্লেরেনকাইমার প্রশ্নই উঠছে না। তারপর চলে আসবো অবস্থান। ভেবে দেখো, উদ্ভিদের একদম টপে, গাছের ঠিক একদম মাথায়, সেই জায়গাটায় ভাজক কলা থাকবে না, কারণ গাছের মাথা থেকে আরও গাছকে লম্বা করতে হবে।
গাছের দুটো পাশে ভাজক কলা থাকবে, কারণ সেইখান থেকে গাছটাকে আমরা চওড়া করব। আর গাছের একদম নিম্নে ভাজক কলা থাকবে, কারণ মূলটাকেও তো চওড়া করতে হবে, মূলটাকেও তো লম্বা করতে হবে, তাই না? প্যারেনকাইমা কোথায় থাকবে? ঠিক ভাজক কলার পরে আর একটা জায়গায় প্যারেনকাইমা থাকে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো পাতায় প্যারেনকাইমা থাকে। ওকে, তাহলে ভাজক কলার পরে প্যারেনকাইমা থাকবে, প্যারেনকাইমার ঠিক পরে কে থাকবে? কোলেনকাইমা। পাতার যে বোঁটাটা না, বা পাতার যে মাঝখানের যে শিরাটা থাকে, ওটা কিন্তু কোলেনকাইমা দিয়ে তৈরি হয়। আর স্ক্লেরেনকাইমা গাছের সব একদম বৃক্ষ, যারা স্ট্রং গাছ, যেসব লাঠি দিয়ে আমরা মারধর খাই আর কি, সেই স্ক্লেরেনকাইমা দেখো, লাঠির মেইন যে শক্ত স্ট্রাকচারটা, ওটা অ্যাকচুয়ালি স্ক্লেরেনকাইমা, তাই না? তাহলে গাছের ছালে স্ক্লেরেনকাইমা থাকবে, গাছের বডির সবচেয়ে বাইরে। তাহলে ভেবে দেখো, গাছের বডির একদম ভেতরে ভাজক কলা থাকবে, টপে ভাজক কলা, নিচে ভাজক কলা, পাশে ভাজক কলা, ভাজক কলার বাইরে প্যারেনকাইমা, তার বাইরে কোলেনকাইমা, তার বাইরে স্ক্লেরেনকাইমা। কোষের যত বয়স বাড়ছে তত কোষ ভেতর থেকে সাইডে চলে আসছে। ভ্যাকুওল, ভাজক কলায় ভ্যাকুওল প্রায় নেই। প্যারেনকাইমায় ভ্যাকুওল ভাজক কলার চেয়ে বেশি, কোলেনকাইমায় ভ্যাকুওল আবার প্যারেনকাইমার চেয়ে বেশি, আর স্ক্লেরেনকাইমায় ভ্যাকুওল পুরোটাই থাকবে, তাই না? কারণ স্ক্লেরেনকাইমা তো মৃত। ওকে, তাহলে তারপর কোথায় চলে আসি? কাজ। ভাজক কলার কাজ বৃদ্ধি ঘটানো। প্যারেনকাইমার কাজ কি? প্যারেনকাইমার সহ বাকি সবার কাজ হচ্ছে, দেখো যত আমরা গল্পটা এগোবো, এদের প্রত্যেকের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এদের প্রত্যেকের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এদের প্রত্যেকের কাজ হচ্ছে গাছের নতুন অঙ্গগুলোকে, ফলের ওপরের খোসাগুলোকে, সেই সবগুলোকে নিরাপত্তা দেওয়া, দৃঢ়তা প্রদান করা। আর একটা জিনিস মনে রাখবো, ভাজক কলা তাহলে সজীব। প্যারেনকাইমা মৃত, প্রায় মৃত, প্যারেনকাইমা জাস্ট সদ্য মারা গেছে। অনেক সময় প্যারেনকাইমা যেহেতু জাস্ট কোষ বিভাজন করার ক্ষমতা কমিয়ে দিয়েছে, মাঝে মাঝে না দরকার মতো প্যারেনকাইমা ব্যাক করে আবার ভাজক কলা হয়ে যেতে পারে, জানো তো। কোলেনকাইমা একদম ভালো রকম মৃত, আর স্ক্লেরেনকাইমা তো ভূত হয়ে গেছে, ধরে নাও একদম সম্পূর্ণ মৃত। ওকে, আশা করি পুরো ব্যাপারটা তোমাদের স্পষ্ট হয়েছে। এবার আমরা চলে আসি ভাজক কলার প্রকারভেদে। শোনো, ভাজক কলা যদি গাছের টপে থাকে তার নাম হবে অগ্রস্থ, ভাজক কলা যদি গাছের পাশে থাকে তার নাম হবে পার্শ্বস্থ, ভাজক কলা যদি দুটি স্থায়ী কলা স্তরের মাঝখানটায় থাকে তার নাম হবে নিবেশিত, স্যান্ডউইচের মতো, অরিওর মতো। ওকে, আমরা ছবিতে দেখে নিই। এই দেখো গল্পটা কি? গল্পটা হচ্ছে ভাজক কলা যদি টপে থাকে তার নাম হবে অগ্রস্থ, যদি পাশে থাকে তার নাম হবে পার্শ্বস্থ, যদি মাঝে থাকে তার নাম হবে নিবেশিত। বোঝা গেছে? পরের গল্প আমরা কি পড়ব? পরের গল্প আমরা পড়ব জাইলেম এবং ফ্লোয়েম, অর্থাৎ কিনা জটিল স্থায়ী কলার গল্প। আইডিয়া ক্লিয়ার করো। আগেই আমরা বলেছি জাইলেম কি করে? জাইলেম মূল থেকে জল পাতায় পৌঁছায়, জ দিয়ে জাইলেম, জ দিয়ে জল। ফ্লোয়েম কি পৌঁছায়? ফ দিয়ে ফ্লোয়েম, ফ দিয়ে ফুড, খাদ্য পৌঁছায়। জাইলেমের অংশ কি কি? দেখো, এরা বেসিক্যালি পাইপলাইনের মতো কাজ করে। হ্যাঁ, মূল থেকে একটা পাইপলাইন সোজা উঠে যাবে পাতায়, আবার অপরদিকে পাতা থেকে তৈরি হওয়া খাদ্যটা পাইপলাইন দিয়ে, ফ্লোয়েম দিয়ে সব জায়গায় ছড়িয়ে যাবে। সেই গল্পের ডিটেলে আসি। শোনো, জাইলেমের কেস হচ্ছে, জাইলেম কি কি দিয়ে তৈরি? ট্রাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা। এর মধ্যে ট্রাকিড হচ্ছে মৃত কোষ, মানে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। ট্রাকিয়া অমৃত কোষ, স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। জাইলেম তন্তু অমৃত কোষ, স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। লিগনিন থাকে কোষ প্রাচীরে। একমাত্র জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব বলা যেতে পারে তাকে। তাহলে জাইলেমে মৃত আর সজীবের খেলায় 3-1 গোলে মৃত জিতে গেছে, তাই আমরা জাইলেমকে পরিপূর্ণভাবে মৃত কোষ সমষ্টি বা মৃত কলা বলবো। এর কাজ উদ্ভিদের জল সরবরাহ করা। ফ্লোয়েমের গল্পে আসি। ফ্লোয়েমে আবার দেখো, শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, 4টে জিনিস দিয়ে তৈরি। এর মধ্যে শিবনল হচ্ছে গিয়ে সজীব, সঙ্গী কোষ সেও সজীব। ওকে, ফ্লোয়েম প্যারেনকাইমারা তো সজীবই হচ্ছে, প্যারেনকাইমারাও সজীব, মারা যায়নি। ফ্লোয়েম তন্তু সে একমাত্র হয়ে যাচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি মৃত।
তাহলে এখানে আবার সজীব আর মৃতর ফিরতি ম্যাচে 3-1 গোলে সজীবরা জিতে গেছে। তাহলে ফ্লোয়েম একটি সজীব কলা সমষ্টি, বোঝা গেল, যারা উদ্ভিদের ফুড সাপ্লাই করে আর জাইলেম জল সাপ্লাই করে। তাহলে আশা করি পুরো বিষয়টা স্পষ্ট হয়েছে। আমরা একটু এই ছবিটায় চলে আসব। দেখো এই ছবিতে এই যে গাছের গুঁড়িগুলো দেখা যাচ্ছে, এই বাইরে সবাই তাহলে হচ্ছে স্ক্লেরেনকাইমা, এই বাইরে সবাই হচ্ছে স্ক্লেরেনকাইমা, তাই না? এদের ভেতরে একসময় কোলেনকাইমা ছিল। ওকে, এই যে গাছের পাতাগুলো দেখছো, এই পাতাগুলো মেনলি তৈরি হচ্ছে কি দিয়ে? পাতা তৈরি হচ্ছে প্যারেনকাইমা দিয়ে। আর গাছের একদম টপের কথায় যদি চলে আসি, ধরো এই যে গাছগুলো রয়েছে, এদের একদম টপে যে অংশটা রয়েছে, এই টপের অংশটা হচ্ছে তাহলে কি হবে? এই টপের অংশটা ভাজক কলা। ওকে, তাহলে ভাজক কলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কোথায় থাকে বোঝা গেছে। পুরো বিষয়টা আশা করি তোমাদের কাছে স্পষ্ট হলো। তাহলে আজকে ক্লাসটা এতটাই ছিল। ওকে, নেক্সট ক্লাসে আমরা প্রাণী কলা সম্বন্ধে পড়ব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।